নমস্কার, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমি পড়ছিলাম বিমল মিত্রের কালজয়ী উপন্যাস আসামি হাজির। আগের দিন পড়েছি প্রথম পর্ব, আজ শোনাব দ্বিতীয় পর্ব। রসিক পালের এস্টেটে বন্দোবস্ত সব পাকা, আগে আরও পাকা ছিল। তখন রসিক পাল বেঁচে ছিলেন। কাছারি বাড়িতে পাকা খাতায় সকলের নাম লেখা থাকত। কে আজ খাবে, কি তার নাম, কজন খাবে, কি কাজে তারা চৌবেরিয়ায় এসেছে, হরিমুহুরির লোক সব কিছু খাতায় লিখে রাখত। রসিক পালের টাকাও যেমন ছিল, তেমনি আবার সে টাকার সদ্ব্যবহারও ছিল। যেদিন স্কুল উঠে গেল সেদিন রসিক পাল বড় কষ্ট পেয়েছিলেন মনে মনে, কিন্তু উঠে যাবার কারণও ছিল। রসিক পাল সুদখোর মানুষ, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু মানুষটাকে যে ভালোভাবে না চিনেছে সে রসিক পালকে বুঝতে ভুল করবে। রসিক পাল কথায় কথায় বলতেন, আমি কি টাকা দিয়ে দান ছত্তর করতে বসেছি হে, যে সুদের টাকা ছেড়ে দেব? কিন্তু হরিমুহুরি যখন এসে খরচের কথা বলতো তখন রেগে যেতেন। বলতেন, খরচ হবে তো খরচ হবে, আমি কি টাকা নিয়ে সঙ্গে যাব? আমি সঙ্গে করে টাকা নিয়েও আসিনি, সঙ্গে করে নিয়ে যাবও না। যা খরচ হবে তা হবে। চালের দাম বাড়ছে বলে আমি কি অতিথিশালা তুলে দেব ভেবেছ? লোক বলতো, পাগল, পাল মশাই একজন আস্ত পাগল। সদানন্দবাবু সব ভালো করে দেখতেন। এমন লোক আগে কখনো দেখেননি তিনি। দেখলে তার জীবনটা অন্যরকম করে গড়ে উঠত। হয়তো এমন করে এভাবে জীবনটা শেষ করতেও হতো না। আত্মজীবনীটা লেখবার সময় ওই রসিক পাল সম্বন্ধে অনেকগুলো পাতা লিখতে হবে। যে পৃথিবী ঘেন্নায় ছেড়ে এসে এখানে এমন করে আশ্রয় পেয়েছেন, এখানকার সেই আশ্রয়দাতার কথা না লিখলে তার লেখা অসম্পূর্ণ থেকে যাবে। স্কুল যেদিন উঠে গেল সেদিন রসিক পাল বড় দুঃখ করে বলেছিলেন, মাস্টার, আমি পারলুম না। সদানন্দবাবু বলেছিলেন, আপনি যে পারবেন না পালমশাই তা আমি জানতুম। কী করে জেনেছিলে? সদানন্দবাবু বলেছিলেন, কারণ কেউই পারেনি, কেউ পারেনি বলেই আপনি পারলেন না। তার মানে? রসিক পাল অবাক হয়ে চেয়ে দেখেছিলেন মাস্টারের দিকে। সদানন্দবাবু বলেছিলেন, মানে হুঁকোর খোল নলচে খারাপ হয়ে গেলে কি তামাক ধরে না ধোঁয়া বেরোয়? রসিক পাল কথাগুলো তবু বুঝতে পারেননি সেদিন। রসিক পাল দেদার টাকাই উপায় করেছিলেন, কিন্তু টাকার ওপর আসক্তি তাঁর কমেনি। টাকার আসক্তি যার আছে তার দ্বারা টাকার সদ্ব্যয় কেমন করে হবে? তাই ছেলেরা স্কুলে আসতো না। সদানন্দবাবু বাড়ি বাড়ি গিয়ে তাদের ডেকে আনবার চেষ্টা করতেন। শেষকালে সদানন্দবাবু একদিন হাল ছেড়ে দিলেন। বললেন, এবার স্কুল তুলে দিন পালমশাই, আর আমাকেও মুক্তি দিন। কেন, কি বলছো তুমি? সদানন্দবাবু বললেন, আমি গোড়াতেই আপনাকে বলেছিলুম এসব কাণ্ড আরম্ভ না করতে, কিন্তু আপনি কিছুতেই শুনলেন না। এখন কেউ লেখাপড়া করবে না। এখন লেখাপড়া না করেই ছেলেরা 1000 টাকা মাইনের চাকরি চাইবে। ওটা তোমার রাগের কথা মাস্টার। তুমি আরেকটু চেষ্টা করে দেখো না। মাসে মাসে আমি এতগুলো টাকা দিচ্ছি, গভর্নমেন্টের ঘর থেকেও টাকা আনবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক শেষ পর্যন্ত হলো না। যত দিন যেতে লাগলো ততই যেন কারা সব গ্রামে আসতে লাগলো লুকিয়ে লুকিয়ে। অচেনা সব মুখ তাদের। রাতের অন্ধকারে তারা গঙ্গার ধারে গঞ্জের হোটেলে এসে ব্যাপারী সেজে রইল। তারপর একদিন কোথাও কিছু নেই, হঠাৎ রসিক পাল মশাইয়ের বসত বাড়ির ভেতর থেকে একসঙ্গে একটা আর্তনাদ উঠল। সে অনেক রাত তখন। তারপর পুলিশ এলো, এনকোয়ারি হলো।
কতদিন ধরে চৌবেরিয়াতে খুব হইচই হলো, লোকজনকে ধরে ধরে জিজ্ঞাসাবাদ চলল, কয়েকজন গ্রেপ্তারও হলো, কিন্তু শেষ পর্যন্ত কিছুই ফয়সালা হলো না। যে মানুষ একদিন সামান্য অবস্থা থেকে নিজের আর্থিক অবস্থা ফিরিয়ে 10 জনের অন্নসংস্থানের ব্যবস্থা করেছিলেন, তাকে খতম করে দেশকে পাপমুক্ত করা হলো। তারপরও কিছুদিন স্কুল চলেছিল, কিন্তু পাশের গ্রামে আর একটা স্কুল হলো। একদিন তারা এখানকার সব ছেলে ভাঙিয়ে নিয়ে চলে গেল। রসিক পাল মশাইয়ের ছেলে ফকির পাল বললে, মাস্টার মশাই, এবার কি করব তাহলে? সদানন্দবাবু বললেন, আর কি করবে, এবার স্কুল বন্ধ করে দাও, আর আমাকেও এবার মুক্তি দাও। ফকির বললে, কিন্তু আপনি কোথায় যাবেন? সদানন্দবাবু বললেন, আমি আর কোথায় যাব বাবা, যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। তোমাদের ঘাড়ে কতদিন বসে বসে খাবো বলো? ফকির বললে, না, তা হবে না মাস্টার মশাই, আমি জানি আপনার কোথাও যাবার জায়গা নেই। সদানন্দবাবু বললেন, ও কথা বলো না ফকির, মানুষের সমাজে জায়গা না হোক, বনে জঙ্গলে জানোয়ারের সমাজে তো জায়গা হবেই। তবু ফকির পাল ব্যবস্থা করে দিয়েছিল। রসিক পালের সব ক্রিয়াকর্মই ফকির চালিয়ে যাচ্ছে। বারবাড়ির উল্টো দিকে অতিথিশালা ছিলই আগে থেকে। কখনো সেখানে কেউ থাকতো, আবার কখনো কেউ থাকতো না। তীর্থের গুরু মহারাজ কিংবা পাণ্ডা ঠাকুর কেউ এলে তাদের অতিথিশালার একটা মহলেই আশ্রয় দেওয়া হতো। তাদের জন্য যেমন ব্যবস্থা ছিল, মাস্টার মশাইয়ের জন্যও ঠিক সেই তেমন ব্যবস্থাই হলো। সদানন্দবাবু সেই দিন থেকে আর কোথাও যেতে পারলেন না, এই চৌবেরিয়াতেই রয়ে গেলেন। হরিমোহরি প্রথম দিনেই বুঝতে পেরেছিল, বলেছিল, আচ্ছা মাস্টার মশাই, নয়নতারা কে? সদানন্দবাবু একটু অবাক হয়ে গিয়েছিলেন প্রথমে। বললেন, কেন মুহুরি মশাই, নয়নতারার কথা তুমি জানলে কেমন করে? আপনি নিজেই বলেছেন, বলে হরিমোহরি হাসতে লাগলো। সদানন্দবাবু বললেন, ও বুঝতে পেরেছি, আমার ওই এক বদ অভ্যেস, ঘুমোতে ঘুমোতে কথা বলি। আজকে পাল মশাইও তাই বলছিলেন আমাকে, আমি নাকি গান গেয়েছিলুম। আমি তো বলেছি কর্তা মশাইকে, আমি তো আপনার পাশের ঘরে শুয়েছিলুম, তাই মাঝরাত্রিরে আপনার হরু ঠাকুরের কবি গান শুনে চমকে উঠেছিলুম। ভাবলুম সেকালের গান একালে এত রাত্রিরে কে গায়? তা আপনি কবি গানের দলে ছিলেন নাকি? সদানন্দবাবুর হাসি পেল, মুখে বললেন, না, কবির দলে ছিলুম না। কবির দলে থাকতে যাব কোন দুঃখে, গানটা শুনেছি তাই মনে আছে। আপনার দেশ কোথায় মাস্টার মশাই, আপনার বাড়ি? এই চৌবেরিয়াতে আসার পর থেকে এই প্রশ্ন তাকে অনেকবারই শুনতে হয়েছে। আরও যতদিন বেঁচে থাকবেন ততদিনই হয়তো শুনতে হবে। রসিক পালও জিজ্ঞেস করতেন প্রথম প্রথম। অজ্ঞাত কুলশীল মানুষকে নিজের আস্তানায় আশ্রয় দিতে গেলে তার কুলুজি জানতে হয়, কোথায় নিবাস, পিতার নাম, সব কিছু। রসিক পাল বলতেন, ঠিক আছে বাবা, তোমার কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তোমার কোথাও একটা ঘা আছে। ঘা? হ্যাঁ বাবা, হ্যাঁ, এতদিন মহাজনী কারবার করছি আর লোক চিনতে পারবো না? তোমায় কিছু বলতে হবে না, কবি গানের কথাও বলতে হবে না, নয়নতারা কে তাও বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। বলেই একটা লম্বা হাঁচি হাঁচলেন। আর সদানন্দবাবু ঘড়িটার দিকে চেয়ে দেখলেন ঠিক কাঁটায় কাঁটায় বেলা 9টা। হাঁচির পরেই মনটা বেশ প্রসন্ন হয়ে উঠল রসিক পালের। হাঁচির সঙ্গে ঘড়ির কাঁটা মিলে গেছে, এমন ঘটনায় রসিক পাল বরাবরই প্রসন্ন হয়ে উঠতেন। সদানন্দবাবু চৌবেরিয়াতে যাবার পর থেকেই রসিক পাল মশাইয়ের মেজাজ যেন কেমন মিষ্টি হয়ে গেল। তিনি 2 হাতে দানছত্র করতে লাগলেন। ফকির পাল এবার বাবার কাণ্ড দেখে একদিন বাপকে বলল, এখন দিনকাল বদলে গেছে, এখন কি আর এত খরচ বাড়ানো উচিত বাবা? রসিক পাল আশেপাশের লোকজনদের উদ্দেশ্য করে বলতে লাগলেন, দেখো দেখো, ফকিরের কথা শুনলে তোমরা? আজকালকার ছেলে তো কেবল কোট প্যান্ট পরতেই শিখেছে। আরে আমি নিজের টাকা খরচ করব তো তাতে তোর কি?
তুই কথা বলবার কে? আমার রোজগার করা টাকা আমি খরচ করব, তাতে তোরও তো মাথা ব্যথা কেন শুনি? তা এদিকে তখন ঘরের মধ্যে বসে হাজারি অপেক্ষা করছিল। আসামি কি পালালো নাকি? জল আনতে গেল তো গেলই, এতক্ষণ লাগে এক গেলাস জল আনতে? ভদ্রলোক হাতের পোঁটলাটা নিয়ে উঠে দাঁড়ালো। তারপর ঘরের বাইরে একবার উঁকি মেরে দেখবার চেষ্টা করলে। কে যেন যাচ্ছিল উঠোন পেরিয়ে। ডাকলে, ওগো, কে তুমি? একবার এদিকে এসো তো ভাই। অতিথিশালার লোক ডাক শুনে কাছে এলো। ভদ্রলোক বললে, তুমি এ বাড়ির লোক তো? আজ্ঞে হ্যাঁ। কি নাম তোমার? গণেশ। গণেশ, বেশ নাম। ভাই গণেশ, তুমি বলতে পারো এই ঘরের সদানন্দবাবু কোথায় গেলেন? আমাদের মাস্টার মশাইয়ের কথা বলছেন? ভদ্রলোক বললে, সদানন্দবাবু বুঝি তোমাদের মাস্টার মশাই? আজ্ঞে, এখন আর মাস্টারি করেন না, আগে করতেন। তাকে দরকার? হ্যাঁ ভাই, এক গ্লাস জল চেয়েছিলুম তার কাছে। অনেক দূর থেকে আসছি কি না আমি, বড্ড জল তেষ্টা পেয়েছিল। গণেশ বললে, আপনি মাস্টার মশাইয়ের কাছে জল চেয়েছিলেন? তবেই হয়েছে, আজকে তাহলে আর জল পেয়েছেন। সে কি, কেন? তিনি যে আমাকে বসতে বলে চলে গেলেন। গণেশ বললে, তাকে নিজেকেই কে জল দেয় তা ঠিক নেই, তিনি আনবেন জল। তিনি নিজের হাতে কখনো জল গড়িয়ে খেয়েছেন? তার নিজের জল তেষ্টা পেয়েছে কিনা তাই বলে তিনি বুঝতে পারেন না কখনো। কথাগুলো শুনে হাজারির বেশ মজা হলো। বললে, তাহলে মাস্টারি করতেন কি করে এখানে? গণেশ বললে, ওই জন্যেই তো কর্তামশাইয়ের স্কুলটা উঠে গেল। পড়াতে পারতেন না বুঝি? পড়াতে পারবেন না কেন, বড্ড ভালো মানুষ যে, তাই কেউ তাকে মানুষ বলেই মানত না। একটু ভয় ভক্তি না করলে কি স্কুল চালানো যায়? অত ভালো মানুষ বলেই তো বুড়ো কর্তামশাই ওকে অত ভালোবাসতেন। ভদ্রলোক বললে, তাহলে তো দেখছি মুশকিলে পড়া গেল। গণেশ বললে, মুশকিলে আর কেন পড়বেন, আমি জল এনে দিচ্ছি। বলে গণেশ ভেতর দিকে কোথায় চলে গেল। দুপুরবেলা, সাধারণত এমন সময় সকলেরই একটু বিশ্রাম। সকাল থেকে কাজ চলতে চলতে দুপুরবেলাতে সেই কাজের চাকা যা একটু থামে, তারপর বিকেলবেলা সেই যে শুরু হবে, তার শেষ হবে অনেক রাত্রে পৌঁছিয়ে। নবাবগঞ্জের বাড়িতেও ঠিক এমনি হতো। অথচ সংসার বলতে তো ওই তিনটে প্রাণী, নরনারায়ণ চৌধুরী, বাবা মা আর ওই সদানন্দ। অনেকে নামটা ছোট করে ডাক দিয়ে বলতো সদা। চৌধুরী বাড়িতে নতুন বউ এসেছে। পালকি আসছে রেলবাজার থেকে। ট্রেন থেকে বর বউ নামিয়ে তোলা হয়েছে পালকিতে। ছক্রোশ রাস্তা, উঁচু নিচু এবড়ো খেবড়ো মেঠো পথ। চৌধুরী মশাইয়ের শ্যালক ছিল সঙ্গে, সেই বরবউকে সঙ্গে করে আনছিল। তার সঙ্গে আসছিল নরনারায়ণ চৌধুরীর গোমস্তা, একেবারে সামনের পালকিতে, আর একেবারে সকলের সামনে সামনে দিনু। গোমস্তা আগে আগে চলেছে। কৈলাস গোমস্তাকে লোকে দূর থেকে নমস্কার করছে। এক একটা গ্রামে ঢোকে তারা, আর গায়ে বউ ঝি ছেলে বুড়ো সামনে এসে হুমড়ি খেয়ে পড়ে, বলে, গোমস্তা মশাই, বউরানীকে একবার দেখব। কৈলাস গোমস্তা বলে, আরে না না, এখন না, কাল চৌধুরী বাড়িতে বউরানীকে সাজিয়ে গুজিয়ে দেখাবো তোদের। ওমা, তা কি এখন সাজগোজ নেই? তা থাকবে না কেন, এখন সেই কেষ্টলগর থেকে রেলে চেপে বউ ঘেমে নিয়ে আসছে, এখন কি কেউ দেখে রে? কাল সাজিয়ে গুজিয়ে রাখবো, বৌমাকে তখন দেখিস। এমনি সারা রাস্তা সকলকে ঠান্ডা করতে করতেই কৈলাস গোমস্তা অস্থির। পেছনের পালকিতে প্রকাশ মামা মুখ বাড়িয়ে চিৎকার করে উঠল, একটু পা চালিয়ে দিনু। যেন প্রকাশ মামারই বিয়ে, তার সাজগোজের বাহার বরকে পর্যন্ত হার মানিয়েছে। বিয়ের উৎসবের কদিন ধরে তার খাটুনিরও যেমন শেষ নেই, আবার উৎসাহেরও তেমনি কামাই নেই। হইচই করতে করতে বর বউ নবাবগঞ্জের চৌধুরী বাড়ির উঠোনে এসে ঢুকল। গ্রাম ঝেঁটিয়ে লোকজন এসে ভিড় করে দাঁড়িয়েছে। কৈলাস গোমস্তা মারমার করে উঠল,
সরো গো, সরো সবাই, সরো, বউয়ের দম আটকে আসবে, সরো, ভেতরে হাওয়া ঢুকতে দাও। প্রকাশ মামাও কম যায় না, কুঁচানো ধুতি আর ঢিলে পাঞ্জাবি নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। সেও বলে উঠল, সরো গো, সরো, সবাই সরো, বউয়ের দম আটকে আসবে, সরো, ভেতরে হাওয়া ঢুকতে দাও। নরম সুরে সরোটা কৈলাস গোমস্তার। সেও বলে উঠল, যাও যাও যাও, ওদিকে যাও ভাই সব, এদিকে ভিড় নয়, এদিকে ভিড় নয়। গৌরী পিসির আর তর সইল না, সে কারো মানা শুনবে না। একেবারে দৌড়ে এসে পালকির দরজার সামনে নিচু হয়ে বউয়ের ঘোমটা তুলে মুখখানা দেখলে। নয়নতারাও চমকে গেছে, এ আবার কে, শাশুড়ি নাকি? বউ দেখে গৌরী পিসির খুশির আর শেষ নেই। গলা ছেড়ে চেঁচিয়ে বলে উঠল, ওলো, জোরে জোরে উলু দে, জোরে জোরে উলু দে তোরা। সত্যি নয়নতারার রূপের বাহার দেখে গা শুদ্ধ লোক অবাক। এমন রূপও হয় নাকি? দোতলার ঘরে নরনারায়ণ চৌধুরী তখন পক্ষাঘাতে পঙ্গু হয়ে পড়ে আছেন। তার প্রথম নাতি বউ বাড়ি এসেছে, তাকেই প্রথমে প্রণাম করতে হবে। চলো বৌমা, তোমার কর্তাবাবুকে আগে পেন্নাম করবে, চলো। নরনারায়ণ চৌধুরীর বহুদিনের স্বাদ পূর্ণ হতে চলেছে তখন। অনেক অভিশাপ তিনি কুড়িয়েছেন, এবার যাবার সময় নাতবউয়ের মুখ দেখতে পেলেন। এবার তাঁর বংশের ধারা আবহমান কাল ধরে চলুক। বংশ পরম্পরায় নবাবগঞ্জের চৌধুরী বংশের গৌরব আরও বৃদ্ধি হোক। অনাগত কালের মানুষ বলুক, এই বংশের প্রতিষ্ঠাতা নরনারায়ণ চৌধুরী মানুষের সমাজে সত্যিই ছিলেন এক নরনারায়ণ। তিনি ছিলেন দানবীর, কর্মবীর, দেবদ্বিজে ভক্তিপরায়ণ মহাপুরুষ। এই তাঁর পৌত্র, এই সদানন্দ চৌধুরীরই একদিন সন্তান হবে, সেই সন্তানেরও আবার একদিন সন্তান হবে। এমনি করে সন্তানের পর সন্তানের জন্ম হয়ে শাখা প্রশাখা বিস্তার করে পুরুষানুক্রমে তাদের বংশাবলীর মধ্যে দিয়েই তিনি চিরদিন অমর হয়ে থাকবেন। এই বয়সে এই পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় এই তাঁর একমাত্র কামনা, এই তাঁর একমাত্র সান্ত্বনা, এই তাঁর একমাত্র সুখ। হঠাৎ কৈলাস গোমস্তা এসে খবর দিলে, কর্তাবাবু, কালীগঞ্জের বউ এসেছে। কে? আগে কালীগঞ্জের বউ? তা কালীগঞ্জের বউ হঠাৎ আজকে এলো কেন? তাকে কি তোমরা নেমন্তন্ন করেছিলে? আগে সে কি কথা, তাকে নেমন্তন্ন করতে যাব কেন? আপনি তো তাকে নেমন্তন্ন করতে বারণ করেছিলেন। তাহলে খবর পেলে কি করে যে আজকে আমার নাতির বিয়ে? তা জানিনি, তবে নতুন বউয়ের মুখ দেখবার জন্য একখানা শাড়ি আর এক হাঁড়ি মিষ্টিও এনেছে। নতুন বউয়ের মুখ দেখতে চাইছে। সমস্ত বাড়িময় তখন উৎসবের আবহাওয়া। খাঁটি গাওয়া ঘিয়ের লুচি ভাজার গন্ধে বাড়ি তখন একেবারে ম ম করছে। আত্মীয় কুটুম এসে গেছে দূর দূর থেকে। এমন সময় কি না কালীগঞ্জের বউকে এ বাড়িতে আসতে হয়। নরনারায়ণ চৌধুরী জিজ্ঞেস করলেন, বংশীঢালি কোথায়? ডেকে দেব? ডেকে দাও, আর দেখো যেন আমার ঘরের কাছে এখন কেউ না আসে। দরজা আগলে দাঁড়িয়ে থাকবে, যাও। তা বংশীঢালি এলো। কর্তাবাবুর বাড়ির বিয়েতে সে পরনের কাপড়খানা রঙিন করে ছাপিয়েছে, মাথার চুলগুলো তেল চকচকে করে আঁচড়ে নিয়ে বাহার করেছে। সামনে এসে দাঁড়াতেই কর্তাবাবু কৈলাস গোমস্তার দিকে চেয়ে বললেন, কালীগঞ্জের বউ যা কিছু এনেছে, সন্দেশ, শাড়ি সব নেবে, খুব খাতির করে নেবে, বুঝলে? বউ দেখাবো? হ্যাঁ, আর দেখো খাতিরের যেন কমতি না হয়। যেমন করে বাড়ির আত্মীয় কুটুমদের খাতির করা হয়, কালীগঞ্জের বউকেও ঠিক তেমনি করে খাতির যত্ন করবে, যেন কোথাও কোনো ত্রুটি না থাকে, বুঝলে? আগে হ্যাঁ। তাহলে তুমি এখন যাও, গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকো, দেখবে যেন এদিকে কেউ না আসে।
কৈলাস গোমস্তা চলে যেতেই কর্তাবাবু চাইলেন বংশীঢালের দিকে। বললেন, বংশী, তুই আগে তো আমার ইজ্জত অনেকবার বাঁচিয়েছিস, আর একবার বাঁচাতে পারবি? হ্যাঁ হুজুর, আপনি যখন যা বলবেন তাই করব। বলুন, কার ঘাট থেকে কটা মাথা নিতে হবে? কর্তাবাবু বললেন, তাহলে ঘরে ঢুকবার দরজাটা বন্ধ করে দে। তোকে আজ একটা কাজের ভার দেব। বংশীঢালি দরজাটা বন্ধ করে দিয়ে হুড়কো লাগিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে নবাবগঞ্জের চৌধুরী বংশের ঝাড় লণ্ঠনের সব বাতি যেন এক ফুৎকারে নিভে গিয়ে দিকবিদিক একেবারে অন্ধকার হয়ে গেল। কর্তা নরনারায়ণ চৌধুরীর একমাত্র পৌত্র, ছেলে হরনারায়ণ চৌধুরীর একমাত্র পুত্র সদানন্দ চৌধুরী তখন উৎসব অনুষ্ঠানের জাঁকজমকের ঘেরাটোপের মধ্যে থেকে একেবারে দূরে সরে এসেছে। একদিন আগে কেষ্টনগরের একটা বাড়িতে একটা অচেনা মেয়ের সঙ্গে তার বিয়ের সম্প্রদান হয়েছে। নিমন্ত্রিত অতিথি অভ্যাগতরা ভুরি বোঝে পরিতৃপ্তির উদ্গার তুলতে তুলতে যে যার বাড়িতে চলে গেছে। বাসর ঘরের চার দেওয়ালের মধ্যে সে নববধূর মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে দেখেছে, ভেবেছে এ কাকে সে বধূ করে নিয়ে চলেছে তার বাড়িতে। এও কি সংসারের আর পাঁচজন মানুষের মতো যান্ত্রিক মানসিকতার একটা অতি সাধারণ প্রতীক? এও কি কলের পুতুলের মতো সুতো টানলে হাত পা নাড়বে, কল টিপলে খাবে ঘুমোবে, আর যান্ত্রিক নিয়মে কেবল সন্তানের জন্ম দিয়ে চৌধুরী বংশের লোকসংখ্যা বাড়িয়ে যাবে? সেদিন কাল রাত্রি গ্রামের লোক সবাই বউ দেখে দলে দলে যে যার বাড়ির দিকে চলে যাচ্ছে। সদানন্দ অন্ধকার বারবাড়ির উঠানের পাশ দিয়ে চণ্ডীমণ্ডপের দিকে যাচ্ছিল। জায়গাটা বড় নিরিবিলি নির্জন। হঠাৎ মনে হলো সামনের চণ্ডীমণ্ডপের পেছনে চোরকুঠুরির ভেতর থেকে কে যেন হঠাৎ একটা আর্তনাদ করে উঠল। আহ! একটা মেয়েলি গলার চাপা আর্তনাদ। কিন্তু আর্তনাদটা একবার গলা ছিঁড়ে বার হবার পরেই যেন আবার হঠাৎ মাঝখানে বন্ধ হয়ে গেল। মনে হলো কে যেন কার গলা টিপে ধরেছে। সদানন্দ খানিকক্ষণ হতবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর চোরকুঠুরিটা থেকে একটা ধস্তাধস্তির আওয়াজ আসতেই তার যেন কেমন সন্দেহ হলো। সদানন্দ চোরকুঠুরির দিকে দৌড়ে যেতেই দেখলে সামনে অন্ধকারের মধ্যে থেকে কে একজন বেরিয়ে আসছে। সদানন্দ চিনতে পারলে না লোকটাকে। বললে, কে কে তুই? কে কে কেঁদে উঠল চোরকুঠুরির ভেতরে? প্রথমে কেউই উত্তর দিলে না। চারিদিকে অন্ধকার। ওদিকে বিয়েবাড়ির আলোয় পশ্চিম দিকটা ঝলমল করছে। পূর্ব উত্তর কোনাকুনি দিকটাতেই অন্ধকার বেশি। চণ্ডীমণ্ডপটা পূর্ব দিক ঘেঁষা। নরনারায়ণ চৌধুরী যখন নবাবগঞ্জে জমিদারি পত্তন করেছিলেন তখন হাতে অনেক কাঁচা টাকা আসতে লাগলো। কিন্তু টাকা এলে কি হবে? মানুষটার ব্যবহার সেই আগের মতোই রয়ে গেল। এককালে যখন কালীগঞ্জে গোমস্তার কাজ করেছেন তখনও যেমন, আবার জমিদারি পত্তনের পরও তেমনি। এই নবাবগঞ্জ একদিন কালীগঞ্জের পত্তনির মধ্যেই ছিল। তখন নরনারায়ণ চৌধুরী এইখানে বসে একটা একতলা বাড়ির বৈঠকখানার মধ্যে গোমস্তাগিরি করতেন। কিন্তু তারপর আস্তে আস্তে নবাবগঞ্জের সেই একতলা বাড়িটার সামনে একটা বিরাট দুমহলা দোতলা বাড়ি উঠল। তখন আগেকার সেই একতলা বাড়িটা হয়ে গেল চণ্ডীমণ্ডপ। আর তার আধখানায় কাজ চলতে লাগলো চণ্ডীমণ্ডপের, আর বাকিখানাই হলো চোরকুঠুরি। সে সিকিখানা প্রায়ই ব্যবহার হতো না। বছরের বেশিরভাগ সময় তার দরজায় তালাচাবি দেওয়া পড়ে থাকতো। একটা ঝাঁকড়া মাথা গাব গাছ সে ঘরখানাকে দিনের বেলায় অন্ধকার করে রাখত, আর রাত্রিরে তার চেহারা অন্ধকারের সঙ্গে মিশে একাকার হয়ে যেত। লোকটা তখন সামনে এসে পড়েছে একেবারে। সদানন্দ মুখখানা একবার লোকটার মুখের কাছাকাছি নিয়ে এসেছে। বললে, কে কে রে তুই? কথা বলছিস না কেন? আগে আমি। এবার গলার আওয়াজে চিনতে পারল সদানন্দ। বংশীঢালি। বংশীঢালি? আগে হ্যাঁ খোকাবাবু।
তা তুই এই অন্ধকারে এখানে একলা কি করছিস? খেয়েছিস? বংশীঢালি বললে, কাঁচা ফল আর খেয়েছি, একটু পরে পাকা ফল আর খাবো। তা বটে, কর্তাবাবুর বাড়ির কাজ সবাই 3-4 দিন ধরে 4 বার পেট ভরে খাবে, এটাই রেওয়াজ। জমি জমার দখল নিয়ে যখন কোথাও কোনো গণ্ডগোল বাঁধে তখন বংশীঢালিরই ডিউটি পড়ে। বদমাইশ প্রজাকে টিট করতেও বংশীঢালির ডিউটি পড়ে। তা পাকা ফলারের পাতা তো পড়েছে, খেতে যা। সে কথার উত্তর না দিয়ে বংশীঢালি অন্য কথায় চলে গেল। একগাল হাসি হেসে বলল, আপনার বউ খুব সুন্দর হয়েছে খোকাবাবু, একেবারে মা দুর্গার মতো। কিন্তু বংশীঢালির হাসিতে সদানন্দর মন ভুলল না। বললে, তা হবে, তুই আগে খেয়ে নিগে যা। বংশীঢালি চলে গেল বটে, কিন্তু সদানন্দর মনে সন্দেহ গেল না। বংশীঢালি চলে যেতেই সদানন্দ চোরকুঠুরিটার দিকে আরও এগিয়ে গেল। বাইরে থেকে চোরকুঠুরির দরজায় তালা ঝুলছে তখনও। তাহলে আর্তনাদটা কোন দিক থেকে এলো? কে চেঁচিয়ে কেঁদে উঠল? মানুষের ইতিহাসে এই রকম করে কতবার বংশীঢালি নিঃশব্দে কত জমিদারের চোরকুঠুরিতে ঢুকেছে, আর নিষ্কলুষ মুখোশ নিয়ে কতবার চোরকুঠুরির বাইরে বেরিয়ে এসেছে, তা কোনো ভাষার ইতিহাসে লেখা থাকতে নেই। কিন্তু হিসেবের কড়ি বাঘে খেয়েছে এমন কথা যেমন কোথাও লেখা থাকে না। আসল আসামি ধরা পড়েছে এমন নজিরও কোনো আদালতের নথিপত্রে নেই, কারণ আসল আসামিরা ধরা পড়ে না। নকল আসামিদের সামনে এগিয়ে দিয়ে আসল আসামিরা বরাবরই আড়ালে লুকিয়ে থাকে। তাদের কোনো শাস্তি হতে নেই। তারা রায় বাহাদুর হয়, রায় সাহেব হয়, তারা পদ্মশ্রী পদ্মভূষণ হয়, তারা শ্বেত পাথরের মূর্তি হয়ে রাস্তার মোড়ে মোড়ে শহরের শোভা বাড়ায়। কবে একদিন হয়তো নবাবগঞ্জের নরনারায়ণ চৌধুরীও এমনি শোভা হয়ে উঠত, রায় বাহাদুর হতো, রায় সাহেব হতো, পদ্মভূষণ হতো, পদ্মশ্রী হতো। এ যুগে জন্মালে তা হবার চেষ্টাও হয়তো করত। কিন্তু অদৃষ্ট দেবতার কোন এক দুর্লভ আইনে আসামি একদিন হঠাৎ ধরা পড়ল, আর ধরা পড়ল বলেই রাত জেগে জেগে তার বংশধরকে নিয়ে এই উপন্যাস লেখবার প্রয়োজন আজকে আমার পক্ষে অনিবার্য হয়ে উঠল। কিন্তু সন্দেহটা দৃঢ় হলো আরও অনেক পরে। উত্তর পূব দিক দিয়ে ঘুরে আবার পূব দিকে ভেতর বাড়িতে আসবার কথা। কাল এই সারা বাড়ি অতিথি অভ্যাগত ভরে উঠবে। গতকাল থেকেই শুরু হয়েছে ভিড়। মাঝখানে একটা দিন শুধু কাল রাত্রি, তারপরেই ফুলশয্যা। গৌরী পিসি হঠাৎ সদানন্দকে দেখতে পেয়েছে। বললে, হ্যাঁ রে, তুই এখানে? আর ওদিকে যে সবাই তোকে খুঁজছে বাবা। রাত বিরেতে অন্ধকারে ঘুরে বেড়াচ্ছিস কেন? গাব গাছের তলায় কী করছিলি? ওদিকে দোতলায় ছেলে হরনারায়ণ কর্তাবাবুর কাছে দাঁড়িয়েছিল। বাবাকে জিজ্ঞেস করলে, বৌমা কেমন দেখলেন? কর্তাবাবু বললেন, ও সব কথা এখন থাক, তোমার নতুন বেয়াই বেয়ানকে আনতে যাবে কে? ছেলে বললে, প্রকাশকে বলেছি। প্রকাশ? প্রকাশ কে? আমার সম্বন্ধী। তোমার সম্বন্ধী? তোমার সম্বন্ধী আবার কবে হলো? তোমার তো সম্বন্ধী ছিল না। বৌমা তো বেহাইয়ের একমাত্র সন্তান। হরনারায়ণ বললে, আগে আমার আপনার সম্বন্ধী নয়, আপনার বৌমার মামার ছেলে, আপনার বৌমার মামাতো ভাই। ও! যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন কর্তাবাবু। ছেলের সম্বন্ধীর কথা শুনেই চমকে উঠেছিলেন। তা চমকে উঠবারই কথা। এত ভেবেচিন্তে তিনি ছেলের বিয়ে দিয়েছিলেন মাত্র একটা উদ্দেশ্য নিয়েই। উদ্দেশ্যটা হলো বাড়িতে শুধু যেন বউই না আসে, তার সঙ্গে যেন অর্ধেক রাজত্বও আসে। না, অর্ধেক রাজত্ব কথাটা ভুল। কর্তাবাবু যখন ছেলের বিয়ে দিয়েছিলেন তখন এটা জেনে শুনেই দিয়েছিলেন যে ছেলে একদিন শ্বশুরের সমস্ত সম্পত্তি পাবে। চক্রবর্তী মশাই কখন আসবেন? কাল সকালে আসবার কথা।
রজবালিকে বলেছি রেলবাজারে গাড়ি নিয়ে হাজির থাকতে। ভাগলপুরে বৌমার বাপের বাড়ি যে সম্পত্তি আছে তা কুড়িয়ে বাড়িয়ে 5-6 লাখ টাকার মতন। তার ওপর কর্তাবাবুর নবাবগঞ্জের সম্পত্তি, একুনে সব মিলিয়ে আরও কয়েক লাখ। তিনি যখন এই সংসার থেকে বিদায় নেবেন তখন এই ভেবেই নিশ্চিন্ত হয়ে যাবেন যে তাঁর বংশধারা আর তাঁর বংশের ঐশ্বর্য যাবজ্চন্দ্র দিবাকর অক্ষয় অব্যয় অম্লান হয়ে বিরাজ করবে। তারপর যখন তার ছেলেও আর থাকবে না তখন নাতি থাকবে। সেই নাতি নরনারায়ণ চৌধুরীর বংশের জয়োধ্বজা চিরকাল আকাশে উঁচু করে তুলে রাখবে। তা দোতলার একটা ঘরের মধ্যে পঙ্গু হয়ে থাকলে কি হবে? তার নজর কিন্তু সব দিকে। একদিন এক জমিদার বাড়িতে সামান্য গোমস্তার কাজ করে প্রথম জীবন কাটিয়েছেন। তখন থেকেই বুঝেছেন কাকে বলে পয়সা। পয়সার যে কী মূল্য তা তখন থেকেই চিনতে শিখেছিলেন তিনি। তখনই বুঝেছিলেন যে প্রচুর পয়সার মালিক না হলে আর বেঁচে থেকে কোনো সুখ নেই। তাই তখন থেকেই পয়সার সাধনাতেই মন দিলেন তিনি। এমন করে মন দিলেন যে লোকে বুঝতে পারল যে হ্যাঁ, সাধক বটে। শেষে একদিন যখন সিদ্ধি লাভ করলেন তখনই পেছনে লাগল শনি। অত পয়সা করেও তাঁর শান্তি নেই, স্বস্তি নেই। যখন পয়সার পাহাড়ের ওপর বসে আছেন, যখন আত্মীয় স্বজন পাইক লাঠিয়াল বরকন্দাজ নিয়ে নবাবগঞ্জের সকলের মাথার উঠেছেন, তখনও মনে শান্তি নেই। হঠাৎ বলা নেই কওয়া নেই একদিন দিনু কাছে এসে দাঁড়ায়। তার মুখের চেহারা দেখেই কর্তাবাবু বুঝতে পারেন কি হয়েছে। তবু জিজ্ঞেস করেন, কী রে, কী হয়েছে? দিনু মুখ নিচু করে মাথা চুলকোতে চুলকোতে বলে, আগে আবার কালীগঞ্জের বউ এসেছে। রেগে যেতেন কর্তাবাবু। গলা চড়িয়ে বলতেন, তা বলা নেই কওয়া নেই অমনি হুট করে এলেই হলো? হঠাৎ আবার এলো কেন? আমি টাকা কোথায় পাবো? আমার কি টাকার গাছ আছে? আমি টাকার চাষ করি। আমি এখন কি করব? তুই গিয়ে কালীগঞ্জের বউকে বল এখন দেখা হবে না, আমার শরীর ভালো নেই। দিনু বলল, আগে আমি যে বলেছি আপনি ভালো আছেন। কেন বললি ভালো আছি? আমি ভালো আছি না খারাপ আছি তুই জানলি কি করে? তুই কি আমায় জিজ্ঞেস করেছিলি? বুড়ো মানুষ দিনু লোকটা, ফাই ফরমাস খাটাই তার কাজ। সে এত মতলব ধান্দা ফন্দি ফিকির কিছু বোঝে না। বললে, না আগে আপনাকে তা জিজ্ঞেস করিনি। তাহলে তাহলে কি করে বুঝলি যে আমার শরীর ভালো আছে? আগে আমার ভুল হয়েছিল, আমি সেই কথা গিয়ে বলে আসি যে আমার ভুল হয়েছিল। কর্তাবাবুর শরীর ভালো নেই, তার সঙ্গে এখন দেখা হবে না। হ্যাঁ, তাই বলে আয়। দিনু চলে যাচ্ছিল। কর্তাবাবুর আবার কি মনে হলো, ডাকলেন। বললেন, দিনু শোন, ও কথা বলতে হবে না, তুই বরং তাকে ডেকেই নিয়ে আয়। এমনি কতবার, কোথায় সেই ইছেমতি পেরিয়ে কালীগঞ্জ, আর কোথায় এই নবাবগঞ্জ। পাকা প্রায় 25 ক্রোশ রাস্তা, তার মধ্যে আবার ইছেমতি। কথায় বলে একা নদী 20 ক্রোশ। এই এতখানি রাস্তা ঠেঙিয়ে আসতো সেই কালীগঞ্জের বউ, আর এসেই সেই টাকার তাগাদা। যেন কর্তাবাবুর কানে স্মরণ করিয়ে দিতে আসতো যে তুমি জমিদারি হও আর যেই হও, আসলে তুমি আমার অনুগত কর্মচারী, আমার ভৃত্য। আর সদায় সে ঠিক তখনই দাঁড়াতো সেখানে। তখন খুব ছোট সে। পাশের সিন্দুকটা খুলতেই সে দেখতে পেত ভেতরে কত সোনা, কত মোহর, কত টাকা, কত নোট। দেখতে দেখতে সেই ছোটবেলাতেই সদানন্দর চোখ দুটো পাথর হয়ে যেত। যত লোক আসে দাদুর কাছে তাদের সকলের যথাসর্বস্ব এনে ওইখানে ঢেলে দিত।
সেসব জমা হয়ে ক্রমে ক্রমে দাদুর সিন্দুকের ভেতরে পাহাড় হয়ে যেত। আর দাদু তত বলতো, আমার টাকা কোথায়, টাকা কোথায় আমার, আমার কি টাকার গাছ আছে, আমি কি টাকার চাষ করি? কালীগঞ্জের বউ বলতো, কিন্তু আমার যে পাওনা টাকা নারায়ণ। তা পাওনা টাকা বললেই কি হুট করে টাকা দিতে হবে? কিন্তু তুমি যে আমাকে আসতে বলেছিলে আজ। তখন আসতে বলেছিলুম, ভেবেছিলুম টাকা থাকবে আমার কাছে, কিন্তু এখন দেখছি টাকা নেই আমার। পাশ থেকে হঠাৎ সদানন্দ বলে ওঠে, না দাদু, তোমার কাছে টাকা আছে, আমি দেখেছি তোমার সিন্দুকের ভেতর যে অনেক টাকা আছে। কর্তাবাবু হঠাৎ পাশের দিকে নজর দিয়ে দেখেন নাতিটা কোন ফাঁকে সেখানে এসে বসে বসে এতক্ষণ তাদের কথা শুনছিল। বললেন, ওরে ও দিনু, কোথায় গেলি তুই? ও দিনু, একে এখানে আসতে দিলি কেন? ও দিনু। দিনু তাড়াতাড়ি ভেতরে এসে সদাকে হাত ধরে টেনে নিয়ে যেত, কিন্তু সদা যেতে চাইতো না। দিনুর টানাটানিতে ঘর থেকে যেতে যেতেও চিৎকার করে বলতো, তুমি মিথ্যে কথা বলছো দাদু, তুমি মিথ্যেবাদী, তুমি মিথ্যেবাদী, তোমার অনেক টাকা আছে। তারপর এক সময় কালীগঞ্জের বউ আবার যেমন এসেছিল তেমনি চলে যেত। সদানন্দ পালকিটার পেছন পেছন ছুটত। ও কালীগঞ্জের বউ, কালীগঞ্জের বউ, আমার দাদু মিথ্যেবাদী, দাদু তোমায় মিথ্যে কথা বলেছে, দাদুর অনেক টাকা আছে, সিন্দুকের ভেতর দাদুর অনেক টাকা আছে, আমি দেখেছি। কিন্তু ছুটতে ছুটতে বেশি দূর এগোতে পারত না। দিনু এসে সদাকে ধরে নিয়ে অন্দরমহলে চলে যেত, আর পালকিটা রাস্তায় নেমে খেয়াঘাটের দিকে এগিয়ে চলত। তারপর খেয়া পেরিয়ে 25 ক্রোশ দূরে একেবারে সোজা কালীগঞ্জ। এসব অনেক দিন আগেকার কথা। তারপর মাইনর স্কুল থেকে পাশ করে সদানন্দ কেষ্টগঞ্জের রেলবাজারে স্কুলে পড়তে গেছে। সে স্কুল থেকে পাশও করেছে, তারপর কলেজ, কলেজ থেকে বিএ পাশও করেছে, তারপর বিয়ে। সেই বিয়ের পরের দিনেরই কাণ্ড। গৌরী পিসি বললে, সবাই ওদিকে আনন্দ করছে, বাড়িতে নতুন বউ এসেছে, আর তুই কিনা এখানে অন্ধকারে ঘুরে বেড়াচ্ছিস, আয় আয় এদিকে আয়। বলে সদানন্দকে টানতে টানতে ভেতর বাড়ির উঠোনের দিকে নিয়ে চলল। তখন সত্যিই সেখানে যজ্ঞী বাড়ির ধুম চলছে, আলোয় আলো হয়ে গেছে জায়গাটা। পাকা ফলার খেতে বসেছে এ গ্রাম সে গ্রামের মনীষরা, তাদেরই তো আসল আনন্দ। কর্তাবাবুর একমাত্র নাতির বিয়ে তো তাদেরই উৎসব, তারা কদিন ধরেই খাবে। তাদের নিজেদের বাড়িতে রান্না খাওয়ার পাট আজ কদিন ধরে বন্ধ থাকবে। সকালবেলা খাবে, আবার রাত্রিরেও খাবে। প্রকাশ মামা নিজে দইয়ের হাঁড়ি নিয়ে সবাইকে দই দিচ্ছে, কাঁধে তোয়ালে, কোমরে গামছা, মুখে খই ফুটছে, বলছে, খা খা খা, পেট ভরে খা সবাই। হঠাৎ সদানন্দর দিকে নজর পড়তেই বলে উঠল, আরে এ কি হয়েছে, রক্ত কিসের, রক্ত কেন তোর গেঞ্জিতে? রক্ত? আরও সবাই চেয়ে দেখল সেদিকে। বললে, সত্যিই তো, রক্ত এলো কোত্থেকে, এত রক্ত? সদানন্দও চেয়ে দেখলে তার গেঞ্জিতে সত্যিই রক্ত লেগে রয়েছে। এত রক্ত এলো কোত্থেকে? তার হাতেও রক্ত। গৌরী পিসিও এতক্ষণে নজর করে দেখলে, কী রে, কিসের রক্ত? সদানন্দ হঠাৎ যেন চারিদিক থেকে প্রশ্ন উঠল, রক্ত, এ কিসের রক্ত? আকাশ বাতাস অন্তরিক্ষ সব জায়গা থেকে একসঙ্গে ঝড়ের মতো প্রশ্ন আসতে লাগলো, রক্ত, রক্ত। দোতলা থেকে নরনারায়ণ চৌধুরী প্রশ্ন করলেন, রক্ত, রক্ত। হরনারায়ণ চৌধুরীও পাশে এসে দাঁড়িয়ে দেখলেন, বললেন, আরে এত রক্ত এলো কোত্থেকে? দিনু দৌড়ে এলো, এ কি খোকাবাবু, এ কিসের রক্ত? কৈলাস গোমস্তাও ভালো করে নজর করে দেখলে, তাই তো, রক্ত কিসের? রজবাড়ি পাকা ফলার খাচ্ছিল এতক্ষণে,
সেও বলে উঠল, রক্ত। সদানন্দর অতীত জিজ্ঞেস করলে রক্ত, সদানন্দর বর্তমান জিজ্ঞেস করলে রক্ত, সদানন্দর ভবিষ্যৎ জিজ্ঞেস করলে রক্ত, সদানন্দর শিক্ষা দীক্ষা অস্তিত্বর প্রশ্ন করলে রক্ত। ইতিহাস ভূগোল সমাজ সমস্ত ঊর্ধ্বতন পূর্বপুরুষ অধস্তন উত্তরপুরুষ একযোগে সবাই প্রশ্নের ঝড় বইয়ে দিলে রক্ত রক্ত রক্ত। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।